আসসালামু আলাইকুম। আমি মেহেদি। আজকে তোমাদের সাথে আছি ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন। আজকে আমরা শুধু বেসিক নিয়ে ধারণা দিব। পরের দিন আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে বলবো আলোর প্রতিফলনের ম্যাথ সম্পর্কে, এবং পরের পর্বে আমরা এর চিত্র নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যাক। আমাদের আলোর প্রতিফলন অধ্যায়ে প্রথম টপিক হলো নেচার অফ লাইট বা আলোর প্রকৃতি। নেচার অফ প্রকৃতি। এখন আলোর প্রকৃতি বলতে আমরা কি বুঝি? আলোটা কি? আলো জিনিসটা কি? এটাই তো আলোর প্রকৃতি, তাই না? তাহলে আমরা জানি যে আলো হলো এক ধরনের তড়িৎ চৌম্বক ওয়েভ বা তড়িৎ চৌম্বক তরঙ্গ। বা এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি তড়িৎ ইলেকট্রো চৌম্বক ম্যাগনেটিক তরঙ্গ ওয়েভ, ইএমভি। এখন এটা আমাদের কিভাবে কাজ করে এই নিয়ে আলোচনা করব। তোমাদের সম্ভবত ধারণা আছে সপ্তম অধ্যায় নিয়ে। সপ্তম অধ্যায়ে বলা আছে এই যে একটা তরঙ্গ এভাবে, এখন এই বিস্তার এরকম ভাবেও যেতে পারে, আবার এরকম ভাবেও যেতে পারে। এখন এই তরঙ্গের মধ্যে অনেকগুলো ভাগ আছে, যেমন কিছু কিছু তরঙ্গ আছে খুব বেশি লাফালাফি করে কিন্তু অল্প জায়গায়, যেরকম এই যে। আবার কিছু আছে বিস্তারটা একটু বেশি, আবার কিছু আর একটু বেশি। এখন আরেকটু, এখন আমরা এইটুকু, এটা এটা কার, এটা কাকে প্রতিনিধিত্ব করে? তা হলো আলফা রশ্মি। আর এটা হলো এক্স রে, এক্স রে রশ্মি। এতটুকু হলো ইউভি লাইট বা আলট্রা ভায়োলেট, ইউভি। এটা আমাদের কি কাজে লাগে? এটা তো আমরা সবাই জানি যে টাকা শনাক্তকরণে। আর এটা লাগে আমাদের এক্স রে, যে বিভিন্ন শরীরের যে বিভিন্ন হাড্ডি গুলো বা হাড় গুলো যে ভেঙে যায় তা শনাক্তকরণে লাগে। আর এতটুকু, এটা হলো আমাদের রং। রংগুলো কি কি? বেগুনি, বেগুনি, নীল, আসমানি, বেগুনি, নীল, আসমানি। আমরা একটু সিরিয়াল অনুযায়ী দেখতেছি সবুজ, হলুদ, কমলা, আর হচ্ছে লাল। এখন আমরা এটাকে মনে রাখার জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন বেনি, আসো, অ, কলা। ধরি বেনি আর কলা হচ্ছে দুই বোন। বেনি জিজ্ঞেস করছে কলাকে, বেনি আসো, তো কলা উত্তর দিল হ কলা। আমরা এভাবে এটাকে মনে রাখতে পারি, বেনি আসো হ কলা। এখন আমরা আলোচনা করব আলোর প্রতিফলনের দ্বিতীয় টপিক, আমরা কিভাবে বস্তুগুলোকে আলোর সাহায্যে দেখতে পাই। যে আমরা কিভাবে বস্তুকে আলোর সাহায্যে
দেখতে পাই। এখন আমাদের মধ্যে অনেকেই পূর্বে একটা থিওরি ছিল যে সূর্যের আলো আমাদের চোখে পড়তো, যার কারণে আমরা বস্তুগুলোকে দেখতে পারতাম। তাহলে তাদের থিওরি অনুযায়ী এই যে সূর্য, এটা হচ্ছে সোর্স অফ এনার্জি, অথবা সোর্স অফ লাইট। তা আমাদের চোখ এরকম টাইপের, এই যে এরকম দিলাম। এখানে আমাদের চোখের অবস্থান করে রেটিনা। রেটিনাটা হচ্ছে আমাদের প্রজেকশনের পর্দার মতো। যেভাবে এখানে যদি একটা পর্দা রাখি আমরা, তাহলে প্রজেক্টরের পর্দাটা যেভাবে আলোতে আমরা চিত্রটা দেখতে পাই, ঠিক তেরকম ভাবে আমাদের চোখে আছে এরকম রেটিনা। সূর্যের আলো যদি আমাদের চোখে রেটিনাতে পড়ে, তখন আমরা বস্তুটিকে দেখতে পাই। কিন্তু এটি সম্পূর্ণ ভুল একটি তথ্য। কেননা সূর্যের আলো সর্বপ্রথম বস্তুর উপরে পড়ে, তারপরে এটি প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনাতে আসে, যার কারণে আমরা বস্তুটিকে দেখতে পাই। তাহলে আমরা এটা কিভাবে লিখবো? সূর্যের আলো যে কোনো একটি বস্তুর উপর, যে কোনো একটি আলোহীন বস্তুর উপর আলো প্রদান করার ফলে যে প্রতিফলিত হয় আমাদের চোখের রেটিনার উপর পড়ে, যার ফলে আমরা বস্তুটিকে দেখতে পাই। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চাঁদ এবং সূর্য। কেননা সূর্যের মধ্যে আলো রয়েছে, কিন্তু চাঁদ হচ্ছে আলোহীন। যদি সূর্যের আলো চাঁদের উপর না পড়তো, তাহলে আমরা চাঁদ দেখতে পেতাম না। তার প্রমাণ হলো অমাবস্যা। অমাবস্যার রাতে সূর্যের আলো চাঁদের পড়ে না, যার কারণে আমরা চাঁদের আলো দেখতে পাই না, ওই দিন মনে হয় চাঁদ ওঠেনি। এখন আমাদের পরবর্তী টপিকে চলে যাই। আমাদের পরবর্তী টপিক হচ্ছে আলোর প্রতিফলন। রিফ্লেকশন। রিফ্লেকশন অফ লাইট। আমরা এটা কি বুঝি? প্রথম কোন একটা মাধ্যম থেকে আলোক রশ্মি বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় সেই পথে ফিরে যাওয়াকে প্রতিফলন বলে। তাহলে এটাকে যদি আমরা একটি প্রপার ওয়েতে একটা চিত্রতে পরিণত করতে চাই, তাহলে এটা কি রকম হবে? এই ধরলাম একটা মাধ্যম, এই ধরলাম ও, এই যে, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা রশ্মি পতিত হচ্ছে, তার মানে কি আপতিত রশ্মি। এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে সে প্রতিফলিত হয়েছে, তাই এর নাম কি? প্রতিফলিত রশ্মি। এখন ধরলাম এটা ও, এটা হচ্ছে এক্স, আর যেটা প্রতিফলিত রশ্মি এটা ধরলাম এক্স প্রাইম। তাহলে কি হলো? ও এক্স আর ও এক্স প্রাইম। তাহলে এখান থেকে যে কোণটা উৎপন্ন হবে, লম্বের সাথে যে কোণটা উৎপন্ন হবে আপতিত রশ্মির, সেটাকে বলবো আমরা আপতন কোণ। এখানে আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মির সাথে লম্বের যেই কোণ উৎপন্ন হবে তার নাম বলবো আমরা প্রতিফলিত কোণ বা প্রতিফলন কোণ। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে আপতন কোণকে আমরা ধরলাম θ1 আর প্রতিফলন কোণকে ধরলাম আমরা θ2। এখন এখানে দুটি সূত্র বিরাজমান, কিভাবে? যে একটা রশ্মি, এই যে বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে প্রথম সূত্রে বলা হচ্ছে আপতন রশ্মি ও লম্ব দিয়ে আমরা যে সমতলটি কল্পনা করে নিয়েছিলাম, প্রতিফলিত রশ্মি সেই সমতলেই থাকবে। তার মানে এই হচ্ছে আপতন রশ্মি, এইখানে বাধাপ্রাপ্ত হচ্ছে এই সমতলে, ধরে নিলাম একটা সমতল এক্স অক্ষ বা একটা সমতল, এইখান থেকে সে বাধাপ্রাপ্ত হয়ে এই একই এক্স অক্ষ থেকে প্রতিফলিত হয়েছে, এই যে এখান থেকে আসলো, আবার এই সমতলের মধ্যে থেকেই সে ফেরত চলে গেল। প্রথম সূত্র বুঝতে পেরেছো? দ্বিতীয় সূত্র, প্রতিফলন কোণটি হবে আপতন কোণের সমান। দ্যাট মিন্স θ1 ইকুয়াল টু θ2।
এটা কিভাবে আপতন আপতন রশ্মি যেই দিকে আসবে, যেই কোণে আসবে, প্রতিফলন রশ্মি সেই দিকে ও বিপরীত দিকে এবং θ2 এ প্রতিফলিত হবে। তার মানে θ1 আর θ2 সমান, এবং এটি যে x বিন্দু আছে এখানে x শুধু আছে আর এদিকে আছে x প্রাইম। তাহলে আমাদের দুটো সূত্র হয়ে গেল। এখন মেইন কথা হচ্ছে বাস্তব জীবনে কি আমরা শুধু আয়নার প্রতিফলন দিয়েই করব? না, কিন্তু আমাদের সবকিছুর সাথে প্রতিফলন জড়িত রয়েছে। যেমন আমাদের কাচে যদি আলো পড়ে এর মধ্যে প্রতিফলন হয় মাত্র 4 থেকে 5%। এখন আমরা যদি আয়নার কথা চিন্তা করি, অনেকে বলবে যে আয়না কাচের তৈরি, কিন্তু আমাদের দেখার বিষয় হচ্ছে কাচ হচ্ছে এতটুকু লেয়ারের, তার মধ্যে আয়নার পেছনে যে কাচের যে 4% যদি প্রতিফলিত হয় তাহলে 96% তো অস্পষ্ট থেকে যাবে না, কিন্তু তা হয় না। কারণ কি? কারণ হচ্ছে এর মধ্যে একটা প্রলেপ দেওয়া হয়। প্রলেপটা কিসের? এই যে ধরলাম এইদিকে একটা প্রলেপ দেওয়া হয়, এর হচ্ছে রূপা কিংবা অ্যালুমিনিয়ামের, রূপা অথবা অ্যালুমিনিয়াম। এই রূপা অথবা অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়ার কারণে এই আলোটা পুনরায় বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে 100% প্রতিফলিত হয়ে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে। এখন আমরা আলোচনা করব শোষণ নিয়ে। টপিক হচ্ছে আমাদের শোষণ। শোষণ কি? আমাদের বাস্তব জীবনে জিনিসপত্র যা আমরা আশেপাশে দেখি সবগুলো রঙিন। তার মানে কি রং আমাদের জীবনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। কিভাবে? এখন যদি আমরা একটি গোলাপের সাথে তুলনা করি, যে এই ধরলাম একটা গোলাপ ফুল বা নর্মালি যে কোনো একটা ফুল লাল রঙের, এবং এই যে পাতাগুলো আছে এগুলো হচ্ছে সবুজ রং, লাল আর সবুজ। এখন সবগুলো রং মানে 7টা রং, যে বেনি, আসো, হক, কলা, এই 7টা রঙকে একত্রে যখন করা হয় তখন এটি রং ধারণ করে সাদা রং, বা এটিকে বলা হয় বর্ণহীন। এই বর্ণহীন রং যখন যে কোনো একটি রংযুক্ত বস্তুর উপর পড়ে, যেরকম আমরা ধরি যে এই সাদা রংটা গোলাপের পাপড়ির উপর পড়লো, এখন আমরা জানি কি গোলাপের পাপড়ি লাল রঙের, তখন কি করবে এই গোলাপ লাল রংকে ধারণ করবে, নিজের মধ্যে শোষণ করে নিবে। কি রং? লাল, শোষিত বা শোষণ। এখন লালকে শোষণ করার ফলে বাকি যে 6টা রং আছে সেই 6টা রঙকে কি শোষণ করবে? না, সেগুলোকে প্রতিফলন করবে, প্রতিফলিত করে দিবে। কারণ এখান থেকে সে প্রতিফলিত হচ্ছে, কিন্তু লাল রংটা যেহেতু শোষণ করছে তার ফলে আমাদের চোখে এগুলো লাগছে কি লাল। এবং ঠিক একইভাবে এই সাদা রং যদি আমাদের গোলাপের পাতার মধ্যে পড়ে, পাতা তো সবুজ রং, যার কারণে এই যে সাদা রং বা বর্ণহীন রং পাতার সবুজ রঙের উপর পড়ার ফলে সে পাতা সবুজ রঙকে নিজের মধ্যে শোষণ করবে, কিন্তু বাকি যে 6টা রং আছে সেগুলোকে সে প্রতিফলন করে বাহিরের পৃষ্ঠে ফেলে দিবে, যার কারণে আমাদের পাতার সবুজ রং আমাদের চোখের মধ্যে পড়ে। আর নয় এগুলোকে আমাদের সব বর্ণহীন লাগতো। এটা গেছে শোষণ। এখন হচ্ছে আমাদের আলোচনা করবো তল নিয়ে, বা যেইটা থেকে নিয়ে। তল 2 প্রকার, মসৃণ আর এটা কি অমসৃণ। মসৃণ তল বলতে কি বুঝি? একেবারে সমান, ফ্ল্যাট। আর অমসৃণ হিজিবিজি, বাইরে সরল রেখা, বক্ররেখা। এখন সরল রেখায় রেখাগুলো কিভাবে আসে? সমান্তরালে আসে, সমান্তরালে ফিরে যায়, এভাবে সমান্তরালে আসছে, সমান্তরালে ফিরে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে আমার ভিন্নতা আছে, কেননা এর তল অমসৃণ বা আঁকা বাঁকা, নির্দিষ্ট কোনো সরল রেখা বরাবর এটা যায়নি, যার কারণে এখানে যদি সরল সমান্তরাল ভাবে আসে আলো, ঠিক সমান্তরাল ভাবে এরা যেতে পারবে না। এটা কিভাবে যাবে? কেউ যাবে এভাবে, কেউ যাবে আবার এভাবে, কেউ যাবে এভাবে। কিন্তু আমরা এখানে দেখছি এটা সমান একটা সারিতে যাচ্ছে, কিন্তু এখানে এলোমেলো ভাবে যাচ্ছে।
এটাই হচ্ছে মসৃণ আর অমসৃণ তলের মধ্যে পার্থক্য। আজকের ক্লাস আমরা এইখানেই শেষ করলাম, কিন্তু এখানে তো অধ্যায় শেষ হয়নি। আমরা আগামী যে ভিডিওগুলো দিব এগুলোতে আমরা আলোচনা করব বিবর্তন, আয়না বা দর্পণ, প্রতিবিম্ব, তারপরে এই চিত্রগুলো নিয়ে, এবং পরবর্তী যে প্লেলিস্ট আকারে আমরা এই ভিডিওটা ছাড়ছি বা প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট আমরা আপলোড করব, আর প্রত্যেকটাতে আমরা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করে এই অধ্যায়গুলো শেষ করব। তো এগুলো এখানে আজকে এই ভিডিওতে এই পর্যন্ত আমরা শেষ করেছি, এবং পরবর্তী যে আগামী ভিডিওগুলো আসবে ধীরে ধীরে এই অধ্যায়গুলো শেষ প্রান্তে গিয়ে আমরা এর বোর্ড কোয়েশ্চেন সলভ করার মাধ্যমে অধ্যায়টা শেষ করব। ধন্যবাদ।